We go live now to Dr. Fouad Izzadi, তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করতে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারি ডাক্তার, ইসাহাক দার এবং সাইয়েদ আব্বাস আরাকচি ফোন আলাপে কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং পাকিস্তান ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক কূটনীতিতে তাদের ভূমিকা কিভাবে দেখছে? আপনি জানেন, আমার মনে হয় পাকিস্তান সরকার এই যুদ্ধের অবসান দেখতে তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। এই বিধ্বংসী যুদ্ধ দীর্ঘকাল ধরে চালিয়ে যাওয়া পাকিস্তান, ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশের স্বার্থে একেবারেই নয়। এমনকি এই রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহত রাখা খোদ শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রের স্বার্থেও কোনোভাবেই হতে পারে না। এটা হয়তো ট্রাম্পের স্বার্থে হতে পারে, যাতে এপস্টিন ফাইল থেকে মনোযোগ সরানো যায়। নেতানিয়াহুর স্বার্থেও হতে পারে, যাতে তার বিরুদ্ধে থাকা বহু অপরাধমূলক মামলার দিক থেকে মনোযোগ সরানো যায়। কিন্তু ইরানে আমরা 2000-এরও বেশি সাধারণ নাগরিক হারিয়েছি, অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো যুদ্ধাপরাধ। বেসামরিক অবকাঠামোতে হামলা করা যুদ্ধাপরাধ। ট্রাম্প আন্তর্জাতিক আদালত দ্বারা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হওয়ার পথে। একইভাবে নেতানিয়াহুও হয়েছে। এবং পাকিস্তান সরকার ইরানের সঙ্গে যোগাযোগ রেখেছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ স্থাপন করেছে এবং কিছু আলোচনার ব্যবস্থা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বর্তমানে একমাত্র প্রধান সমস্যাটি হলো, ট্রাম্প এই আলোচনায় একেবারেই আগ্রহী নন। সেই ইরানের তেল নিতে চায়। এটা কোনো বিখ্যাত ইরানি অধ্যাপকের গভীর বিশ্লেষণ নয়, এটা তার ফাইন্যান্সিয়াল টাইমসে কয়েকদিন আগের সাক্ষাৎকার। সে ইরানের সীমানা পরিবর্তনের কথা বলছে এবং মূলত চায় ইরানি সরকার আত্মসমর্পণ করুক, হাল ছেড়ে দিক। এটা কোনো আলোচনা নয়, এটা চাপিয়ে দেওয়া। এবং ইরানিরা এই বিশেষ অনুরোধটি মেনে নেওয়ার মতো কোনো জোরালো কারণ দেখছে না। ইরানিরা আমেরিকান বিমান ভূপাতিত করছে, তারা মার্কিন ঘাঁটিতে হামলা করছে, তারা ইসরায়েলি ঘাঁটিতেও হামলা করছে, তারা লড়াই করছে। কয়েকদিন আগে ট্রাম্প বলেছিলেন তিনি মনে করেন যুদ্ধ 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে ইরান এখন 1 মাসেরও বেশি সময় ধরে লড়াই করছে এবং তারা তাদের দেশ রক্ষার লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না ট্রাম্প বুঝতে পারেন যে এটা ব্যর্থ নীতি। আশা করা হচ্ছে একবার তিনি বুঝতে পারলে যে এটা ব্যর্থ নীতি, তখন তিনি বিজয় ঘোষণা করবেন। এভাবেই ট্রাম্প কাজ করেন। যখন তিনি ব্যর্থ হন তখন তিনি বিজয় ঘোষণা করেন, তারপর তিনি গ্রিনল্যান্ড বা কানাডা দখল করতে যান কিংবা অন্য কোনো দুষ্টুমি করেন। কিন্তু ইরানিরা ট্রাম্পকে ইরানি তেল বিনামূল্যে দেওয়ার কথা ভাবতেও পারে না। তারা তাকে তেল বিক্রি করতে পারে, কিন্তু বিনামূল্যে দেবে না। তারা দেবে না, কারণ তাদের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো দরকার হবে। কারণ ইসরায়েল ইরানে হামলা চালালে তারা সেগুলো তেল আবিব ও হাইফার বিরুদ্ধে ব্যবহার করবে। তাই ট্রাম্পের ইরানের প্রতি যে দাবি, সেটা একেবারে সর্বোচ্চ পর্যায়ের। ইরান সেটা করতে সক্ষম নয় এবং যুদ্ধ চলতেই থাকবে, যা পাকিস্তান সরকারের সব প্রচেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যজনক। আমরা খুব শিগগিরই এই যুদ্ধের শেষ দেখতে নাও পারি। ডোনাল্ড ট্রাম্প একদিকে চুক্তি হওয়ার কথা বললেও অন্যদিকে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিচ্ছেন। এই মিশ্র বার্তা যুক্তরাষ্ট্রের কৌশল কি বোঝায়? এটা বলে যে তিনি বিভ্রান্ত এবং অশ্লীল ভাষা ব্যবহার করছেন। আমি জানি না আপনি তার শেষ টুইট দেখেছেন কিনা। আপনি জানেন তিনি এটাই বলেন। আমি বিশ্লেষণ করছি না। তিনি বলেছেন কেউ তাকে বলেনি যে ইরান এভাবে প্রতিক্রিয়া দেখাবে। আমি মনে করি তিনি মিথ্যা বলছেন। আমি মনে করি তার সরকারে অনেকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে বলেছিল কি হতে পারে। তাই তিনি নিজেকে এমন এক পরিস্থিতিতে ফেলেছেন যেখান থেকে তিনি বেরোতে পারছেন না। এ কারণেই তিনি বিরক্ত, এই কারণেই তিনি অশ্লীল ভাষা ব্যবহার করছেন। আর তিনি মনে করেন অশ্লীল ভাষা ব্যবহার করে তিনি ইরানিদের ভয় দেখাতে পারবেন। তারা ভয় পারে না, তাদের প্রতিক্রিয়া জানাতেই হবে। তারা বলেছে আমরা চোখের বদলে চোখ নেব। তারা জানে এর মানে কি। এটা পুরনো নিয়মে ওল্ড টেস্টামেন্টে আছে। আর ইরানের আত্মরক্ষার কোনো বিকল্প নেই। যদি এই লোকেরা ট্রাম্প আর নেতানিয়াহু
ইরানকে সরানোর লক্ষ্য পূরণ হলে সম্ভবত পাকিস্তান ও তুরস্ক পরবর্তী টার্গেট হবে। তারা শক্তিশালী মুসলিম দেশ চায় না, তাই ইরান নিজের ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য লড়ছে। বর্তমানে হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি প্রবাহে এর ভবিষ্যৎ ঝুঁকি ঠিক কতটা? আপনারা হয়তো অবগত আছেন যে জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশনের অধীনে এই প্রণালীগুলোর মধ্য দিয়ে অবাধ চলাচলের অধিকার নিশ্চিত করা প্রয়োজন, কিন্তু তারা 17 নম্বর অনুচ্ছেদে যে সুনির্দিষ্ট শব্দটি ব্যবহার করেছে তা হলো নির্দোষ চলাচল, এবং 19 নম্বর অনুচ্ছেদে বিস্তারিতভাবে যা উল্লেখ করা হয়েছে। কনভেনশন নির্দিষ্ট করেছে নির্দোষ বলতে কি বোঝায়। নির্দোষ মানে হচ্ছে উপকূলবর্তী রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি না হওয়া, এবং এটি সুশাসন নিয়েও কথা বলে, যা ব্যাপকভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। তাই ইরান যা করছে তা আন্তর্জাতিক আইনের অধীনে বৈধ। ইরান প্রণালী অবরোধ করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যারা সাহায্য করছে তাদের জন্য। এই দুই দেশ যারা ইরানকে আক্রমণ করেছে, ইরান এটাই করছে। আপনি পাকিস্তানি জাহাজ চেপে দেখেছেন? আপনি বিভিন্ন ধরনের অনেক দেশের, এমনকি জাপান ও ফ্রান্সের বিশাল সব জাহাজও যাতায়াত করতে দেখেছেন। ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে তাকে সমর্থন করতে চাপ দিচ্ছেন। যে বিশাল মালবাহী জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করে চলে গিয়েছিল, সেই ফরাসি জাহাজটি প্রচুর পরিমাণে কীটনাশক পরিবহন করে নিয়ে যাচ্ছিল, এবং কন্টেনারটি ছিল কীটনাশকে ভর্তি। আমার মনে হয় ফরাসিরা ট্রাম্প আর কীটনাশকের মধ্যে বেছে নিতে গিয়ে কীটনাশককেই বেছে নিয়েছে, আর ফরাসিরা তো ভালো রুচির জন্য বিখ্যাত। তাহলে সার্বিকভাবে ইরান যা করছে তা হলো নিশ্চিত করা যে হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো যাচ্ছে সেগুলো যেন ইরানের ক্ষতি না করে। আজ আমাদের কাছে টাকা ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা ইরানের সঙ্গে একটি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করছে। আপনি জানেন, হরমুজ প্রণালী ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে। এই নির্দিষ্ট এলাকাটি আসলে আন্তর্জাতিক জলসীমায় অবস্থিত নয়। সমুদ্র আইন বিষয়ক কনভেনশনের সুনির্দিষ্ট নিয়ম ও নীতিমালার উপর ভিত্তি করে প্রত্যেক দেশ 12 মাইল পর্যন্ত তাদের নিজস্ব আঞ্চলিক জলসীমা হিসেবে নির্ধারণ করে নিতে পারে। তবে হরমুজ প্রণালীর মোট প্রস্থ হল মাত্র 21 মাইল। তাহলে আপনি যদি 12 আর 12 যোগ করেন, তবে সেটা মোট 24 মাইল হিসেবেই গণ্য হয়। এটি 24 মাইলেরও অনেক কম দূরত্ব, এবং এর প্রকৃত অর্থ হলো এই যে এটি ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার সীমানার ভেতরেই অবস্থিত, এবং এই দুই দেশ বর্তমানে একটি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নির্ধারণ করার জন্য বিস্তারিত আলোচনা চালিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালীর জন্য ইরানকে নিশ্চিত করতে হবে যে এই প্রণালী ইরানের বিরুদ্ধে ব্যবহার না হয়, এবং সব ক্ষতি যা ইরানের জন্য হয়েছে, যে অবকাঠামো তৈরি হয়েছে, যে ক্ষতি হয়েছে, যুক্তরাষ্ট্র এইসব ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। যখন আপনি ইচ্ছাকৃতভাবে যুদ্ধ শুরু করেন, একটা দেশের বিরুদ্ধে তাণ্ডব চালান, তখন আপনি 2000-এরও বেশি সাধারণ মানুষকে হত্যা করেন, এই সব ক্ষতি সৃষ্টি করেন, যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ দিতে হবে। আমি মনে করি না ট্রাম্প ইরানকে ক্ষতিপূরণ দেবেন। তাই ইরান যা সিদ্ধান্ত নিয়েছে তা হলো হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ যায় তাদের উপর একটা ট্রানজিট ফি আরোপ করা হবে। এটাই তুরস্ক বহু দশক ধরে তাদের নিকটবর্তী প্রণালীগুলোতে করে আসছে। অস্ট্রেলিয়া, ডেনমার্ক, কানাডাও একই কাজ করছে। তারা যেহেতু কনভেনশনের সদস্য, তাই তারা এটাকে ট্রানজিট ফি না বলে পাইলটেজ ফি বলে, কিন্তু ব্যাপারটা একই। আপনি জানেন, তারা এইসব প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য ফি নিচ্ছে। ইরান আসলে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশনের সদস্য নয়, তাই ইরান তার নিজস্ব আঞ্চলিক জলসীমায় যা খুশি করতে পারে, কোনো সীমাবদ্ধতা নেই, এবং এটাই ইরান করবে। ইরান করবে। তাদেরকে এই সমস্ত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে, এবং সেই আয় আসবে প্রণালীগুলো থেকে। ইরান প্রণালীগুলোতে যে ট্রানজিট ফি আরোপ করবে তা থেকে। ডাক্তার আজাদি, হরমুজ প্রণালীর কারিগরি দিক ও ফরাসিদের নিয়ে আলোচনা করে ভালো লাগলো। আবারও আসার জন্য ধন্যবাদ।